হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাফ ফ্রম কিউরিয়াস অ্যান্ড আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা 30-day রোড ম্যাপ ফর দ্য আইএলস রিডিং মডিউল। অ্যান্ড এই রোড ম্যাপটা ফলো করে আপনারা আপনাদের ছোট ছোট ভুলগুলো যেগুলোকে ওভারকাম করতে পারবেন খুবই সহজে অ্যান্ড ব্যান্ড স্কোর 8.5+ নিশ্চিত করতে পারবেন। সো এই ভিডিওটাতে আমরা মেইনলি ফোকাস করব কিছু ভুলগুলো সম্পর্কে অ্যান্ড কীভাবে সেগুলো অ্যাভয়েড করা যায়। অ্যান্ড তার উপর আমরা আরও কথা বলবো বিভিন্ন ধরনের ট্যাকটিক্স নিয়ে, যেগুলো আমরা মিস্টেকিনলি অ্যাভয়েড করে যাই, অ্যান্ড কিছু আনকমন ট্যাকটিক্স নিয়ে কথা বলবো যেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে অনেক হেল্প করতে পারবে। সো উইথাউট এনি ফার্দার ডিলেজ লেটস গেট অন টু দ্য লেকচার। অ্যান্ড আমি আপনাদের বেশি সময় নেব না, সো স্টিক অন থ্রু আউট দ্য হোল ভিডিও, পুরোটা একটু দেখেন অ্যান্ড অবশ্যই আপনাদের এটা বেনিফিশিয়াল হবে। সো লেটস গেট টু দ্য লেকচার। আচ্ছা, সো আমরা ফার্স্ট একটু আইএলস রিডিং পার্টটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে। এখন আইএলস রিডিং পার্টটার মেইন পারপোজটা আমাদের যে আমরা রিটেন কম্প্রিহেনশনগুলো পড়তে পারছি নাকি। অ্যান্ড শুধু পড়া না, রিডিং পার্টটা যদি এতটুকুই হতো যে শুধু আমরা পড়তেছি তাহলে তো হয়েই যেত। বাট এখানে শুধু পড়া না, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওরা টেস্ট করতেছে। সো একটু দেখি আমরা যে আমাদের রিডিং সেকশনটাতে থাকবে মোট 40টা প্রশ্ন থাকবে, 3টা প্যাসেজ থাকবে অ্যান্ড সময় মাত্র 60 মিনিটস। এখন মাত্র ওয়ার্ডটা কেন ইউজ করা হচ্ছে এখানে, যে সময় মাত্র 60 মিনিটস কেন? 3টা প্যাসেজ, মাত্র 40টা প্রশ্ন, তা আবার ছোটো ছোটো প্রশ্ন, এমন না যে আপনাকে অনেক কিছু লিখতে হবে। ইটস মোস্টলি জাস্ট টিকিং দ্য চেক বক্স আর ফিলিং দ্য গ্যাপস বা এরকম আর কি, শর্ট কোয়েশ্চেন্স সত্যি বলতে গেলে। বাট এটাতেই এত টাইম আপনাদের কেন লাগবে? এখন টাইমটা লাগে বিকজ আমাদের অ্যান্সারগুলো খুঁজে খুঁজে বের করতে হয় কিছু কমপ্লেক্স প্যাসেজ থেকে। অ্যান্ড প্যাসেজগুলো কমপ্লেক্স বলতে এমন না যে খুবই কষ্ট হয়ে যাবে বুঝতে বা পড়তে গেলে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট বাই এনি মিনস, বাট এটার জন্য একটু প্র্যাকটিস দরকার। এখন প্র্যাকটিসটা কেন দরকার? আমাদের রিডিংয়ের জন্য প্র্যাকটিস কেন দরকার? এমন তো না যে আমরা ইংলিশ পড়ে অভ্যস্ত না বা ইংলিশ আমরা বুঝতে পারি না ঠিক মতো, ব্যাপারটা তো এরকম না। আমরা ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে আমাদের যত কিছু আছে, এই যে আমরা যে ফেসবুক অ্যাপটাতে ইভেন আছি বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটস বা অনলাইনে যেখানেই যান, এভরিথিং ইজ ইন ইংলিশ। আমরা সব কিছুই ইংলিশে দেখতেছি। সো প্রবলেমটা এখানে না যে আমরা ইংলিশ বুঝি না বা আমরা ইংলিশ পড়তেও পারি না। আপনি ঘর থেকে বের হয়ে একটা দোকানের সাইনবোর্ডে তাকাবেন অ্যান্ড দ্যাটস রিটেন ইন ইংলিশ। সো দ্য প্রবলেম ইজ ইন হিয়ার যে আমরা ইংলিশ বুঝি না বা পারি না। আমাদের একাডেমিক ফরম্যাটের ইংলিশটা নিয়ে একটু সমস্যা, কারণ আমরা সেগুলো পড়ে অভ্যস্ত না। এখন আইএলসের প্যাসেজগুলো স্টার্টিং ফ্রম দ্য প্যাসেজ 1 টু দ্য প্যাসেজ 3 ডিফিকাল্টি লেভেলটা একটু ইনক্রিজ হয়। সো ফার্স্ট প্যাসেজটাতে আপনাকে রিলেটিভলি ইজি একটা প্যাসেজ দেয়, দেন সেকেন্ডটা একটু ডিফিকাল্ট হয়, দেন থার্ডটা আরেকটু ডিফিকাল্ট হয়। এখন এখানে কিন্তু আপনার কোয়েশ্চেন টাইপ ডিফিকাল্ট হচ্ছে না, এখানে আপনার ডিফিকাল্ট হচ্ছে প্যাসেজটা আরও কমপ্লিকেটেড থাকবে। ওইখানে আরও কঠিন টার্মিনোলজি ইউজ করা হবে, আরও অ্যাবস্ট্র্যাক্ট ওয়ার্ডস ইউজ করা হবে, যেগুলোকে আপনার নিজেদের থেকে বুঝে নিতে হবে। সো এর জন্য সময়টাকে মাত্র 60 মিনিটস বলা হয়, যে মাত্র 1 ঘন্টার ভিতরে আপনার একটু কমপ্লিকেটেড থিংস এর সাথে ডিল করতে হবে। সো আজকে আমরা এগুলোর সাথে কীভাবে আমরা ইজিলি ডিল করতে পারবো অ্যান্ড হাউ ইটস নট অ্যাজ হার্ড অ্যাজ এভরিওয়ান মেক্স ইট সাউন্ড লাইক, সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখেন, একাডেমিক রিডিংয়ে একই ইভেন্ট পেতে জেনারেল ট্রেনিংয়ের চেয়ে বেশি সঠিক উত্তর লাগে। সো আইএলসের আমাদের দুইটা ডিভিশন আছে বলতে পারেন, একটা একাডেমিক আর একটা জেনারেল ট্রেনিং। সো একাডেমিকটা একটু ডিফিকাল্ট কারণ এই যে বেশি মার্কস লাগে সেটাতে, ঠিক আছে? আচ্ছা, সো 8.5 ব্যান্ড পেতে সাধারণত একাডেমিকে 37টা থেকে 38টি সঠিক উত্তর দরকার, আর 9 ব্যান্ডের জন্য 39 থেকে 40টা। সো আপনারা দেখতেছেনই যে ইভেন ছোট ছোট 1-2টা ভুলই কিন্তু আপনার ব্যান্ড স্কোরটাকে কমায় দিতে পারে। সো উই নিড টু মেক শিওর যে আমাদের ওই ছোট ভুলটা পর্যন্ত না হয়। অ্যান্ড ট্রাস্ট মি অন দিস, বাই দ্য এন্ড অফ দিস ভিডিও আপনাদের কাছেও মনে হবে যে 38 to 39 এতগুলো অ্যান্সার কারেক্টলি দেওয়া ইটস রিলেটিভলি ইজি। এখন ইজি মানে কিন্তু এই না যে কম পড়া লাগবে বা কম প্র্যাকটিস করা লাগবে। ইজি মানে থ্রু প্র্যাকটিস আপনাদের জন্য সেই জিনিসটা ইজি হয়ে যাবে। অ্যান্ড কীভাবে প্র্যাকটিস করতে হবে আর কী নিয়ে প্র্যাকটিস করবেন সেটা নিয়ে আমরা এখন বলবো। আচ্ছা, সো হোয়াটস দ্য বিগেস্ট প্রবলেম আউট হিয়ার? আমরা যে প্রবলেমগুলো ফেস করি, যে সবচেয়ে বড় সমস্যাটা কি? অধিকাংশ শিক্ষার্থী পুরো প্যাসেজ পড়তে গিয়ে সময় শেষ করে ফেলে। দ্যাটস ওয়ান অফ দ্য মেইন রিজনস আমরা আইএলস রিডিংয়ের টাইম নিয়ে প্রবলেমে পড়ি। আসলে সত্যি বলতে গেলে 60 মিনিটস ইজ এ ভেরি বিগ টাইম। 1 ঘন্টা কিন্তু আসলে অনেক টাইম সত্যি বলতে গেলে। অ্যান্ড আইএলস রিডিংয়ে 1 ঘন্টা লাগার কথা না, 1 ঘন্টা লাগার দরকারও নেই।
এখন আমাকে কেউ এটা নিয়ে আবার কেউ অফেন্ডেড হয়েন না যে আমি এটাকে খুব কম সময় বলতেছি। আমি বলতেছি যে আপনি যখন ওই লেভেলটাতে যেতে পারবেন যেখানে আপনার ব্যান্ড 8.5 বা 9 ইজিলি চলে আসতেছে, তখন কিন্তু আপনার 1 আওয়ারও পুরোপুরি সময় লাগবে না। সো দ্যাটস দ্য থিং উই আর এইমিং ফর। আমাদের এইম কিন্তু একটু দূরের দিকে। আমরা যত বড় এইম করব আমরা সেটার তত কাছাকাছি যেতে পারবো। আই মিন দেয়ার্স এ সেইংটা হচ্ছে এরকম একটা বাংলা প্রবাদের মতো বলি আপনাদেরকে যে আকাশের সমান স্বপ্ন দেখলে আপনারা হচ্ছে পাহাড় পর্যন্ত যেতে পারবেন, আর পাহাড়ের সমান দেখলে হচ্ছে আপনারা পাহাড়ের নিচ পর্যন্ত যেতে পারবেন। মানে যত বড় স্বপ্ন দ্য মোর ক্লোজ ইউ গেট টু ইট। সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। আচ্ছা, এনিওয়েজ আমরা আবার পড়াশোনায় চলে আসি। দেখেন এখানে সলিউশনটা কি, আমাদের কিছু স্মার্ট রিডিং স্ট্র্যাটেজি আছে যেখানে আমরা সব কিছু পড়বো না, একদম মানে A to Z পড়বো না। এখন হিয়ার্স দ্য থিং, A to Z পড়বো না মানে কিন্তু এই না যে আমরা প্যাসেজটাকে স্কিপ করে যাব বা আমরা কোনো পার্ট একদম গুরুত্বই দিচ্ছি না। ধরেন প্যাসেজের শুরুতে পড়লাম, শেষে পড়লাম, আর মাঝখানে আমি কিছু দেখলামই না, এটা কিন্তু না। কেউ মিস্টেকেন হয়েন না এখানে, দ্যাটস নট দ্য কেস। উই আর নট ট্রাইং টু ওভারলুক এনি পার্ট অফ দ্য প্যাসেজ, উই আর নট ট্রাইং টু স্কিপ এনি পার্ট অফ দ্য প্যাসেজ, বাট আমরা হচ্ছে স্মার্টলি পড়বো। আমরা পুরোটুকুই পড়বো বাট স্মার্টলি পড়বো। সেটাই আমি বলতেছি আপনাদেরকে যে কীভাবে আপনারা সেটা করতে পারবেন। আচ্ছা, সেটা বলার আগে আমরা একটু টাইম ম্যানেজমেন্টের দিকটায় আসি। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের সেকশন 1-এ, যেহেতু এটা একটা রিলেটিভলি ইজিয়ার সেকশন, আপনারা সেকশন 1-এ টাইম দিবেন 15 মিনিটস, আর সেকশন 2-তে হচ্ছে 20 মিনিটস, অ্যান্ড সেকশন 3-তে 25 মিনিটস, বিকজ ইটস দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। প্রত্যেক সেকশন শেষে 1 মিনিট করে উত্তর চেক করবেন। এখন এটা আপনি হয় প্রত্যেক সেকশন শেষে চেক করতে পারেন, কিংবা সবগুলো শেষ করার পরে গিয়ে একবারে পুরোটা একবার দেখে নিতে পারেন। দ্যাটস আপ টু ইউ, যেটা আপনি প্রিফার করেন। এই জিনিসটা সবসময় মাথা রাখবেন যে আমরা আপনাদেরকে যে স্ট্র্যাটেজিগুলোই দিচ্ছি এগুলো কিন্তু আপনারা একদম লাইন টু লাইন ফলো করার স্ট্র্যাটেজি না। এগুলো হচ্ছে আপনারা এগুলো থেকে অ্যাবজর্ভ করে নিজেদের মতো মডিফাই করবেন। কারোর হয়তো বা একটা প্যাসেজ শেষ করে কোয়েশ্চেনগুলো চেক করলে ইটস বেটার ফর দ্যাম, ওদের জন্য সেটা আরও বেশি এফিশিয়েন্ট। বা কারোর জন্য হচ্ছে 3টা একবারে শেষ করে সবগুলো একবার রিচেক করাটা, দ্যাটস মোর এফিশিয়েন্ট। সো যার জন্য যেটা ভালো কাজ করতেছে, ইটস নট লাইক ইউ হ্যাভ টু ফলো ওয়ান রুল, ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য রুলস। এখানে আপনার যেভাবে বেনিফিশিয়াল হচ্ছে বা আপনি যেভাবে এফিশিয়েন্টলি করতে পারছেন আপনি হচ্ছে সেভাবে ফলো করবেন। কারণ আমরা মানুষ হিসেবেও উই ডিফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। সো নিজেদের জন্য যেটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমরা সেটাই ফলো করব। সো এখানে আপনারা সেটা করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড স্মার্ট রিডিংয়ের ব্যাপারে যখন আমরা ডিটেলসে যাব, ওয়েন উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য মেথডস, যখন আমরা কথা বলবো স্কিমিং মেথডস নিয়ে বা স্ক্যানিং মেথডস নিয়ে, তখনও কিন্তু আপনারা মেথডগুলো শিখে নেবেন, অ্যান্ড শেখার পর সেই মেথডগুলোকে নিজেদের মতো মডিফাই করে নেবেন। নিজেরা যেভাবে দেখতেছেন যে টাইম সবচেয়ে বেশি মানে সবচেয়ে এফেক্টিভলি আপনি সলভ করতে পারছেন, আপনি ওই অনুযায়ী মেথডটাকে মডিফাই করে নেবেন। ট্রাস্ট মি, কারণ আপনার পরীক্ষা কিন্তু শুধু আপনিই দিবেন, এটা কিন্তু কোনো ইউনিভার্সাল থিং না। সবার এক্সপিরিয়েন্স লাইফে যেরকম ডিফারেন্ট, আপনার এক্সামের এক্সপিরিয়েন্সটাও ইন্ডিভিজুয়ালি আপনার জন্য যেরকম হবে আরেকজনের জন্য সেরকম হবে না। ইট উইল বি ডিফারেন্ট ফ্রম ওয়ান পার্সন টু আনাদার। সো ইটস বেস্ট টু ফলো ইউর ওন ট্যাকটিক্স ওয়েন ইট কামস টু দিজ মেথডস আর কি। আচ্ছা, এবার আমরা আসতেছি স্কিমিং আর স্ক্যানিংয়ে। দিস ইজ আ পার্ট অফ দ্য স্মার্ট রিডিং স্ট্র্যাটেজি দ্যাট উই ওয়ার টকিং অ্যাবাউট আ ওয়াইল আগো। স্মার্ট রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি একদম লাইন টু লাইন সময় নিয়ে পড়বেন না। তার মানে কিন্তু এই না যে আপনি লাইন টু লাইন পড়বেন না। এবার আমি বলি, ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাই না? সো ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কিন্তু পড়ার সাথে সাথে জিনিসটা বুঝে যাই না। একটা লাইন পড়ি আমরা বা দুটো লাইন পড়তেছি, পড়ার পর আমাদের সেটা নিয়ে হালকা একটু ভাবতে হয় যে আচ্ছা এই লাইনে এটা বলছে। তাহলে এখন ইফ ইংলিশ ওয়াজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বা যারা ইংলিশে খুবই ভালো তাদের জন্য ব্যাপারটা হয়তো ন্যাচারালি চলে আসে যে একবার আমরা যেমন বাংলা একটা লাইন পড়ার সাথে সাথে আমাদের মাথায় সেটা মেক সেন্স করে, ইংলিশের ক্ষেত্রে ওদের কি ইংলিশে একটা লাইন পড়ার সাথে সাথে ইট উইল মেক সেন্স টু দেম, বাট অনেকের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমাদের কি হয়, আমরা একটা লাইন পড়ি সেটা নিয়ে কিছুক্ষণ ভাবি আমরা। এখন হিয়ার কামস দ্য স্ট্র্যাটেজি। স্মার্ট রিডিংটা আপনি এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন? স্মার্ট রিডিংটা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি একটু টেকনিক্যাল স্টাফে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু লিখে দেখাই। আচ্ছা, সো স্মার্ট রিডিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে স্কিমিং করব। এখন স্কিমিংটা কি আসলে আমি একটু নিজের ওয়েতে বলি আপনাদেরকে, আমি আপনাদেরকে একটা ডেফিনিশন দিই আমার ক্ষেত্রে স্কিমিংটা কেমন। মনে রাখবেন এটা কিন্তু আমার পার্সোনাল মেথড, আমি কিন্তু
আপনি গুগলে স্কিমিং লিখে সার্চ দিলে যেটা পাবেন আমি কিন্তু আপনাকে সেটা শেখাচ্ছি না, আমি কিন্তু আপনাকে আমার স্কিমিংটা শেখাচ্ছি। এই যে আমি যে বললাম মেথডগুলো সম্পর্কে জেনে নিজেদের মতো মডিফাই করে নেবেন, আমি আমার মডিফাইড ভার্সনটা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? অ্যান্ড সেটা যদি আপনাদের কাছে এফেক্টিভ হয় তাহলে দ্যাটস ওয়ান্ডারফুল, বাট যদি সেটা এফেক্টিভ না হয় তাহলে আপনারা নিজেদের মতো করে নিজেরা মডিফাই করে নেবেন। বাট দিস আর সাম অফ দ্য এসেনশিয়াল থিংস, এগুলো আপনার রিডিংয়ের জন্য লাগবেই। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা হচ্ছে একটা ফর এক্সাম্পল ধরে নেন যে একটা লাইন আছে এখানে, ঠিক আছে? একটা লাইন আছে, এটা ধরেন এ নাম্বার প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ এ। প্যারাগ্রাফ এ এর পর আপনি হচ্ছে কি একটা লাইন, দুটো লাইন, প্যারাগ্রাফের ভিতর অনেকগুলো লাইন আছে আপনার, ঠিক আছে? দেয়ার আর মাল্টিপল লাইনস, অনেকগুলো লাইন আছে। ধরে নিলাম এখানে আমাদের কয়টা, 5টা লাইন আছে, ঠিক আছে? 5টা লাইন আছে এখানে আমার, অ্যান্ড দিস ইজ প্যারাগ্রাফ এ। এখন আমি স্কিমিংটা কিভাবে করব? দেখেন, স্কিমিং বলতে কি প্রথম অনুচ্ছেদ আর প্রত্যেক অনুচ্ছেদের প্রথম ও শেষ লাইন পড়া, ঠিক আছে? এখন প্রথম আর শেষ লাইনটা পড়লে আপনার বেনিফিট কোথায়? আমি একটু আগেই কিন্তু বললাম যে মাঝখানের লাইন কিন্তু স্কিপ করা যাবে না। এখন আমি আগে প্রথম আর শেষ লাইনের কথা বলছি, কারণ এই দুইটা লাইন একটু আগে পড়া উচিত। যখন আপনার হাতে একটু টাইম রিলেটিভলি কম আছে তখন আপনার হচ্ছে প্রথম আর শেষ লাইনটা আগে পড়া উচিত। তাহলে আপনি কি একটা জেনারেল আইডিয়া নিতে পারবেন। যখন আমরা কোনো একটা প্লেস বা অবজেক্ট বা কোনো একটা প্যারাগ্রাফের ব্যাপারে একটা জেনারেল আইডিয়া মাথায় ক্যারি করি, তখন কিন্তু আমাদের ভিতরের স্টাফগুলা বা আমাদের যে ভিতরের যে কন্টেন্টগুলো আছে, এলিমেন্টগুলো আছে, একটা প্যারাগ্রাফের ভিতরে যত কিছু নিয়ে বলা আছে, ওই জিনিসগুলো মাথায় বুঝতে আরও অনেক ইজিয়ার হয়। সো দ্যাটস ওয়াই আমরা আগে হচ্ছে ফার্স্ট আর লাস্টের দিকে একটা বা দুইটা লাইন পড়ে নিব। পড়ে নিলে আমরা এখন জানি যে আচ্ছা প্যারাগ্রাফটা এটার ব্যাপারে, এবার মাঝখানে আমি ডিটেলগুলো একটু দেখে নিই যেগুলো হচ্ছে আমার কি কোয়েশ্চেন সলভ করতে হেল্প করবে। আচ্ছা দেখেন, আর স্ক্যানিং মানে হচ্ছে নির্দিষ্ট তথ্য খোঁজা, নাম, তারিখ, সংখ্যা বা বিভিন্ন ধরনের বোল্ড বা ইটালিক শব্দ খুব দ্রুত খুঁজতে পারবেন। এখন স্ক্যানিংটা হচ্ছে কি, স্ক্যানিংয়ের জন্য আমাদের শুধু প্যাসেজ না, আমাদের স্ক্যানিংয়ের জন্য একটু কোয়েশ্চেনের দিকেও তাকাতে হবে। আমাদের কোয়েশ্চেনের দিকেও তাকাতে হবে। এখন স্ক্যানিংয়ের জন্য কোয়েশ্চেনের দিকে দেখতে হবে কেন? কারণ আপনি কি স্ক্যান করতেছেন বলেন? হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি আপনার অ্যান্সার্সগুলো খুঁজতেছেন। এখন আপনার যে অ্যান্সার্সগুলো খুঁজতে হবে সেটা আপনি কিভাবে বুঝবেন যে কোন জায়গার অ্যান্সারটা আপনি বের করবেন? অবভিয়াসলি ফ্রম দ্য কোয়েশ্চেন্স ইটসেলফ। কোয়েশ্চেনে কিন্তু আপনাকে বলে দিবে, ওরা একদম ডিরেক্টলি বলে দিবে যে আপনার এই অ্যান্সারটা প্যাসেজ থেকে খুঁজে আনতে হবে। সো আপনি কোয়েশ্চেনের কোনো নাম বা কোনো টার্ম বা যে কোনো ইম্পর্টেন্ট থিং যদি আপনি নোট ডাউন করে রাখেন, আপনি কিন্তু প্যাসেজের ভিতর কুইকলি পড়তে পড়তে ওই ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। ধরেন প্যাসেজের সেকেন্ড লাইনে কোয়েশ্চেনের একটা ওয়ার্ড আছে, কই? এখানে প্যাসেজের আমাদের সেকেন্ড লাইনটাতে কোয়েশ্চেনের একটা ওয়ার্ড আছে। সো আমি সেখানে থেমে একটু ফোকাস করব। সেখানে থেমে আমি দেখব যে আচ্ছা এখানে কি তাহলে আমার অ্যান্সারটা কি আমি খুঁজে পাচ্ছি নাকি পাচ্ছি না। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু লুক ফর। এখন আমরা কিন্তু পুরো প্যাসেজটা পড়তেছি না বলতে আমি আরেকবার বলি, আমি বুঝাচ্ছি যে আমি পুরো প্যাসেজটা সময় নিয়ে পড়তেছি না, আমি কুইকলি পড়ে যাচ্ছি অ্যান্ড যখনই আমি কোয়েশ্চেনের একটা ওয়ার্ড দেখতেছি প্যাসেজের মধ্যে, আমি ওইখানে স্লো ডাউন করতেছি। আই এম স্লোয়িং ডাউন অন দ্যাট প্লেস অ্যান্ড শুধু ওইখানে স্লো ডাউন করতেছি। আমি কিন্তু পুরো প্যাসেজের অন্য কোথাও স্লোলি পড়তেছি না, আমি কুইকলি পড়ে যাচ্ছি সো দ্যাট আমার টাইম এত বেশি একটা কনজিউম না হয়। কারণ আমার তো টাইমও সেভ করতে হবে, আই নিড টু ডু সাম টাইম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। কারণ আমার মাত্র 60 মিনিটস টাইম আছে টু সলভ অল দ্য কোয়েশ্চেন্স ফ্রম প্যাসেজ 1 টু প্যাসেজ 3। সো এর জন্য আমি যখন প্যাসেজটা পড়ে যাচ্ছি, ধরেন আমি পড়ে যাচ্ছি, কোয়েশ্চেনের একটা ওয়ার্ড পেলাম, এখানে একটা কোয়েশ্চেনের ওয়ার্ড পেয়েছি যেটা আমার কোয়েশ্চেনে ছিল, বা আমি যে অ্যান্সারটা খুঁজতেছি সেই অ্যান্সারটার সাথে এই জিনিসটা রিলেটেড। সো আমি পড়তেছি, দেন আমি এখানে এসে থামতেছি। ওকে, থামা মানে কি? আমি আমার একটা কিওয়ার্ড খুঁজে পাইলাম। কিওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে বলে হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড বলতে কি বুঝাচ্ছি? কিওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলা
আপনার কোয়েশ্চেনের মধ্যেও আপনি পাবেন, কিংবা যে ওয়ার্ডগুলা আপনাকে অ্যান্সার লোকেট করতে সাহায্য করবে। এর জন্য আমরা হচ্ছে আগে কোয়েশ্চেন দেখে তারপর প্যাসেজ যাব, আগেই মাইন্ডলেসলি প্যাসেজ পড়া শুরু করে দিব না। দিস ইজ আ মিস্টেক উই সামটাইমস ডু, দিস ইজ আ কমন বিগিনার মিস্টেক বলতে পারেন। সেটা হচ্ছে যে আমরা আগে প্যাসেজটা পড়ে কোয়েশ্চেনের দিকে তাকাই, যে আচ্ছা প্যাসেজ তো পড়া হয়ে গেল পুরাটা, এবার আমি দেখি কোয়েশ্চেনগুলো সলভ করি কীভাবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক্স উই ক্যান ডু, কারণ প্যাসেজ কিন্তু অনেক বড় থাকবে, আপনার প্যাসেজ থাকবে ওয়ান অর টু পেজেস লং। সো ওইটা আপনি পুরোটা পড়তে পড়তে কোয়েশ্চেনে যখন যাবেন, আনলেস ইউ হ্যাভ এক্সট্রাঅর্ডিনারি মেমোরি, আপনার কিন্তু প্যাসেজের অর্ধেক অলরেডি মাথা থেকে চলে গেছে। সো দ্যাটস ওয়াই আমরা আগে কোয়েশ্চেনটা দেখব। কোয়েশ্চেন দেখে আমরা এই যে কিওয়ার্ডগুলো যে মাথায় নিয়ে রাখছি, যে আচ্ছা এই ওয়ার্ডটা আমি প্যাসেজে যেখানেই দেখব, আই নো দ্যাট মাই অ্যান্সার ইজ গোয়িং টু বি নিয়ার দ্যাট ওয়ার্ড, আমার অ্যান্সারটা কোথায় হবে, এই ওয়ার্ডের কাছাকাছি কোথাও হবে। সো তখন আমি কি করব, প্যাসেজটা পড়তেছি, এমন কিন্তু না আমি না বুঝেই পড়ে যাচ্ছি, আমি কিন্তু খালি করে পড়ে যাচ্ছি না, আমি কিন্তু লাইন বাই লাইনই পড়তেছি। বাট আমি যে একটু আগে বললাম যে আমাদের যখন ইংলিশের মেক সেন্স করতে হয়, আমাদের কি করতে হয়, একটু একটা লাইন পড়ে সেটাকে নিয়ে ভাবতে হয়, কিছুক্ষণ ভাবতে হয়। এমন না যে 2 মিনিট ধরে ওই একটা লাইন নিয়ে ভাববো আমরা, আমাদের ধরেন 2-3 সেকেন্ড একটু ভাবি যে আচ্ছা এই লাইনে আমাকে এটা বলা হচ্ছে, বিকজ ইটস ইন ইংলিশ, এটা কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই সময়টা লাগে। সো আমি ওই সময়টা নিব না, আমি কি করব, আমি লাইন টু লাইন পড়ে যাচ্ছি, whenever I locate a keyword I'm gonna stop there, আমি থেমে এইবার আমি ওয়ার্ডটার আগের এক লাইন, ওয়ার্ডটার পরের এক লাইন বা 2 লাইন, 1 or 2 লাইন্স নিয়ার আওয়ার কিওয়ার্ড, 1 or 2 লাইন্স নিয়ার আওয়ার কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডের কাছাকাছি 1 থেকে 2টা লাইন আমি স্লো ডাউন করে ভালো করে পড়বো। এই যে যেটা বলতেছিলাম যে একটু সময় নিয়ে বোঝা লাগে, যে ওই সময়টা আমি নিব হচ্ছে যখন আমি কিওয়ার্ডটা পেয়েছি, সেই জায়গায় আমি সময়টা নিব। দিস ইজ স্ক্যানিং অ্যান্ড স্কিমিং মেথড অল টুগেদার, এটা হচ্ছে আপনার 2টা মেথডের কম্বাইন্ড ওয়ে, এটা আমার মডিফিকেশন, এটা আপনারা এখন যেভাবে করতে চান করতে পারেন। আপনারা হয়তো বা প্রত্যেকটা লাইন না পড়ে জাস্ট চোখ বুলায় গিয়ে তখন কিওয়ার্ডটাতে এসে পড়তে পারেন, এটাও আপনারা চাইলে করতে পারেন, দ্যাটস সামথিং ইউ কুড ডু অ্যাজ ওয়েল। বাট এটা করতে গেলে একটা রিস্ক আছে, এর জন্য আমি হচ্ছে প্রত্যেকটা লাইন পড়ে যাই, কারণ সামটাইমস চোখ বুলায় যখন তাড়াতাড়ি আপনি পড়ে যাবেন, তখন আপনার কি হয় যে মাঝে মাঝে আপনি প্যাসেজটা বুঝতে পারবেন না, কারণ আপনি যদি সব স্কিপ করে জাস্ট কিওয়ার্ডটাতে চলে যান, আপনার কিন্তু প্যাসেজের মধ্যে কনটেক্সচুয়াল স্টাফ থাকবে। কনটেক্সচুয়াল বলতে কি, যে একটা লাইনের সাথে এর আগের লাইনের সম্পর্ক থাকতে পারে। সো তখন কিন্তু আপনি এই যে আগের লাইনটা তো স্কিপ করে আসছেন, কারণ সেখানে আপনার কিওয়ার্ড ছিল না। সো আগের এক লাইনও না, বা ধরেন আগের 2 লাইন আগে প্যারাগ্রাফের যেখানে আপনার কিওয়ার্ডটা আছে, তার আরও 2 লাইন আগে এমন একটা কিছু বলা আছে যেটা হচ্ছে কনটেক্সচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, ওইটা আপনি কিন্তু স্কিপ করে এসেছেন। সো দ্যাটস দ্য ক্যাচ ওভার হিয়ার, যে আমি যদি সম্পূর্ণ শুধু স্ক্যানিং করি না পড়ে পড়ে, তাহলে কিন্তু আমি এই যে ক্রুশাল ইনফরমেশনগুলো মিস আউট করে যাব। সো দ্যাটস ওয়াই whenever we are skimming or scanning or looking for our keywords, তখন আমরা কি প্রত্যেকটা লাইনে একটু তাড়াতাড়ি পড়ে যাব, বাট যখন কিওয়ার্ডটা পাবো তখন আমি থামবো, তখন থেমে আমি ওই জায়গাটা ভালো করে পড়বো। সো দ্যাটস দ্য থিং উই হ্যাভ টু ডু। আচ্ছা, সো এবার আমি নেক্সটে যাই। এবার হচ্ছে প্যারাফ্রেজিং নিয়ে কিছু কথা বলবো। প্যারাফ্রেজিং নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্যারাফ্রেজিং আমাদের আইএলসের পুরা মানে একদম একটা কোর কম্পোনেন্ট বলতে পারেন, যে এখন প্যারাফ্রেজিংটা ফার্স্ট অফ অল কি, প্যারাফ্রেজিং হচ্ছে মিনিং ইনট্যাক্ট রেখে যখন আপনি একটা সেন্টেন্সকে ডিফারেন্ট ওয়েতে লিখবেন উইথ ডিফারেন্ট ওয়ার্ডস, বাট মিনিংটা সেম থাকবে সেন্টেন্সে, দ্যাটস প্যারাফ্রেজিং। সো আইএলস রিডিংয়ে 90% প্রশ্ন প্যারাফ্রেজ করা থাকে। উদাহরণ যেমন দেখেন, প্যাসেজে লেখা ইনক্রিজ র্যাপিডলি, আর প্রশ্নে আসবে ড্রামাটিক গ্রোথ। এখন একটু কুইকলি যদি দেখেন আপনারা, সো ইফ ইউ লুক এট ইট ফ্রম আ ক্লোজ পয়েন্ট অফ ভিউ, দুইটার মিনিং কমপ্লিটলি সেম। ইনক্রিজ র্যাপিডলি, খুবই বেড়ে যাওয়া, তারপর কি ড্রামাটিক গ্রোথ, ড্রামাটিক মানেও কি, ড্রামাটিক মানেও হচ্ছে মানে খুব অস্বাভাবিক রকমের গ্রোথ, মানে খুবই বেড়ে গেছে গ্রোথটা। সো দুইটার মিনিং কিন্তু ইভেনচুয়ালি সেম, বাট দ্য ওয়ার্ডস আর ডিফারেন্ট, দিস ইজ প্যারাফ্রেজিং। আচ্ছা, সো প্রতিদিন সিনোনিম লিস্ট শিখুন। এখন সিনোনিম লিস্ট শেখার জন্য, সিনোনিম লিস্ট শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে পড়ার মাধ্যমে শেখা। যখন আপনি প্র্যাকটিস করছেন, এটা ওয়ান্স এগেন এটা আমার পার্সোনাল মেথডস, আপনারা এটাকে মডিফাই করে নিতে পারেন। আমরা অনেকে 2 ওয়েতে সিনোনিম পড়ি। সিনোনিম হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ডস সেম মিনিং। আচ্ছা, সো আমরা 2টা ওয়েতে সিনোনিম পড়ি। এখন ফার্স্ট ওয়েটা হচ্ছে দ্য মোস্ট কমন ওয়ান, যে সিনোনিমের লিস্ট দেখে পড়া।
ধরেন আমরা এরকম একটা কোনো বই কিনি বা আমরা হচ্ছে কোনো একটা পিডিএফ থেকে পড়তেছি যে 100 মোস্ট কমন ওয়ার্ডস ইন আইএলস, 100 মোস্ট কমন ওয়ার্ডস ইন আইএলস। এখানে আপনার ধরেন 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত 100টা ওয়ার্ড দিয়ে দিছে আপনাকে, ওগুলোর সিনোনিম সহ আর কি। তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে ভালো করে। এখন এটাতে সমস্যা কি যে আপনি এই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু ওয়ার্ড আপনার প্যাসেজে পাবেন, কিছু পাবেন না। আর দেন এগেইন শুধু ওয়ার্ড শিখলেই কিন্তু হবে না, আমাদের ওয়ার্ডসের মিনিংয়ের পাশাপাশি আমাদের কিন্তু ওগুলোর ইউজেজ শিখতে হবে, যে ওগুলো কীভাবে ইউজ করা হচ্ছে। অ্যান্ড আপনি প্রথমে ওয়ার্ড শিখবেন, এরপর এটার মিনিং শিখবেন, তারপর এটার ইউজেজ শিখবেন। এরকম লিস্ট দেখে পড়াটা ইটস ভেরি টাইম কনজিউমিং। সো আমার মতে এটা পড়া, সিনোনিমস পড়ার বেস্ট ওয়ে হচ্ছে পড়তে পড়তে শেখা। পড়তে পড়তে কীভাবে শিখবেন? আইএলস রিডিংয়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসেস ইজ টু রিড আ লট। এটাই তো রিডিং পার্ট, সো ইউ হ্যাভ টু রিড আ লট। এখন রিডিংয়ের জন্য আপনি ম্যাটেরিয়ালস কোথায় পাবেন? এনি ম্যাটেরিয়াল, আপনি যেখান থেকে রিডিং পড়তে পারেন সেখান থেকে পড়বেন। ইংলিশ পড়ার জন্য আপনার এমন না যে শুধু আইএলসের বই থেকেই পড়তে হবে, এমন কোনো কিছুই নেই। বাট আইএলসের বইগুলো খুবই ইম্পর্টেন্ট, ওরা হচ্ছে গাইডলাইনের মতো কাজ করে। বাট আপনি যদি আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ করতে চান, ইউ ক্যান গো আহেড অ্যান্ড রিড এনিথিং ইউ ওয়ান্ট। আপনি নিউজ আর্টিকেলস পড়তে পারবেন ইংলিশে, আপনি রিসার্চ পেপার্স পড়তে পারবেন ইংলিশে। তারপর আপনি যদি বই পড়তে পছন্দ করেন, ইউ ক্যান অলসো রিড বুকস। সো পড়তে পড়তে, সাপোজ আপনি কিছু একটা পড়তেছেন, সাপোজ ইউ আর রিডিং অ্যান আর্টিকেল, বা আপনি কোনো একটা বই পড়ছেন ইংলিশে। সো বইটা পড়তে পড়তে আপনি এমন একটা ওয়ার্ড দেখলেন যেটার মিনিং আপনি জানেন না, এমন একটা ওয়ার্ড যেটার মিনিং আপনি জানেন না, আপনি ওই ওয়ার্ডটা দেখার সাথে সাথে আপনি ওই ওয়ার্ডটা গুগলে সার্চ করবেন, বা ইফ ইউ হ্যাভ আ ডিকশনারি অর ইফ ইউ প্রিফার ওয়ান, আপনি তাহলে ডিকশনারিতে দেখে ওই ওয়ার্ডটার মিনিং শিখে নেবেন। এখন এখানে শেখাটা এফেক্টিভ কেন? লিস্ট দেখে শেখার চেয়ে এভাবে শেখাটা এফেক্টিভ কেন? সেটা হচ্ছে এফেক্টিভ বেশি কারণ আপনি তো পড়তে পড়তে শিখছেন, আপনি অলরেডি একটা সেন্টেন্স দেখতেছেন যেখানে এই ওয়ার্ডটা ইউজড হচ্ছে। সো ওই সেন্টেন্সটার মিনিং বোঝার জন্য আপনি যে এফোর্ট দিয়ে ওয়ার্ডটার মিনিং শিখবেন, এটা আপনার মাথায় আরও ভালো করে থাকবে। অ্যান্ড মিনিংটার পাশাপাশি আপনি অলরেডি ওই বই বলেন বা আর্টিকেল বলেন, সেখানে ওয়ার্ডের একটা ইউজেজ দেখতে পাচ্ছেন। সো দ্যাটস ওয়াই আই ফিল লাইক লিস্ট দেখে পড়ার চেয়ে এভাবে রিডিং পড়ার মাধ্যমে, যে আমি পড়তেছি পড়ার মাঝখানে আমি একটা আননোন ওয়ার্ড পেলাম, ওকে সো লেটস লুক ফর দ্য মিনিং। এবার আমি ওয়ার্ডটার মিনিং সার্চ দিই বা ওয়ার্ডটার মিনিং খুঁজে বের করি, দেন ও আচ্ছা এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে এটা, আমি বইটাতেও বা আমার আর্টিকেলের পাশে সুন্দর করে একটু লিখে রাখলাম যে এই মিনিংটা হচ্ছে এটা। সো এভাবে পড়াটাকে আমি আরও বেশি এফেক্টিভ মনে করি। সো ইউ কুড ফলো এনি অফ দ্য ট্যাকটিক্স ইউ ওয়ান্ট, বাট রিমেম্বার ইটস ভেরি পার্সোনালাইজড। আপনার যেটা এফেক্টিভ সবচেয়ে বেশি সেটা ফলো করবেন। আচ্ছা, সো লেটস লুক এট দ্য নেক্সট পেজ। আচ্ছা, প্রশ্ন প্রথমে পড়ে, এটা আমি আপনাদেরকে অলরেডি বলেই দিছি সত্যি বলতে গেলে, যে যখন আমি স্ক্যানিং নিয়ে কথা বলতেছিলাম, যে প্রশ্ন আগে পড়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন পড়ার সময় আপনি কিন্তু কিওয়ার্ডসগুলো লোকেট করে রাখতে পারবেন, আপনি মাথার ভিতরে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো ধরে রাখতে পারবেন। কারণ প্যাসেজে সব জায়গায় অ্যান্সার থাকবে না, যেখানে আপনার প্রশ্নের টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে, প্রশ্নের টপিকটা নিয়ে প্যাসেজের যেই পার্টে কথা বলা হচ্ছে ওই পার্টটায় আপনার অ্যান্সার আছে। আপনার কিন্তু পুরো প্যাসেজের ভিতর সব জায়গায় অ্যান্সার থাকবে না। সো দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা আগে পড়ে নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তখন আপনার কি হবে, আপনি ইজিলি প্যাসেজ থেকে লোকেট করতে পারবেন আপনার অ্যান্সারগুলো। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নো নট গিভেন এর ট্রিক। আচ্ছা, এখানে সবচেয়ে বড় মিস্টেকটা হচ্ছে নিজের জ্ঞান দিয়ে উত্তর দিয়ে ফেলা। এখন নিজের জ্ঞান দিয়ে উত্তর দেওয়া ভুল কেন সেটা আমি আপনাদেরকে বলি। কারণ ট্রু ফলসের ক্ষেত্রে বা আইএলস রিডিংয়ের যে কোনো পার্টের ক্ষেত্রেই আপনার অ্যান্সার কিন্তু স্ট্রিক্টলি প্যাসেজের উপর বেস করে। এখানে কিন্তু আপনি পার্সোনাল কোনো নলেজ ইউজ করতে পারবেন না। আপনার প্যাসেজে যে ইনফরমেশন দেওয়া আছে, আপনার কিন্তু সবগুলো অ্যান্সার হবে ওই ইনফরমেশনের বেসিসে। আপনার যতগুলো অ্যান্সার সব কিছু জাস্ট প্যাসেজের ইনফরমেশনের বেসিসে। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে মনে করেন আপনি কিচ্ছু জানেন না, আপনি শুধু প্যাসেজটা জানেন, অ্যান্ড প্যাসেজের ভিতর যা আছে সেটা অনুসারে আপনার অ্যান্সার দিতে হবে। সো ট্রু ফলসের ক্ষেত্রেও কোনো ফ্যাক্ট যদি ট্রুও হয়ে থাকে, বাট প্যাসেজে ওইটার ব্যাপারে ওরকম স্ট্রিক্টলি ট্রু বলা নেই, তাহলে কিন্তু আপনি সেটাকে ট্রু দিতে পারবেন না। আপনি ধরেন জানেন যে সেটা ট্রু, বাট প্যাসেজে কি ওইটা সম্পর্কে ট্রু বলা আছে?
বলা নেই মানে আপনি দিতে পারবেন না। রিগার্ডলেস অফ হোয়াট ইউর পার্সোনাল অপিনিয়ন ইজ, ইউ ক্যান অনলি অ্যান্সার স্ট্রিক্টলি বেসড অন দ্য প্যাসেজ। আপনি কিন্তু শুধু প্যাসেজ অনুসারে অ্যান্সার দিতে পারবেন। এটা মাথায় রাখবেন যে আপনি যাই জানেন সেটা অবশ্যই খুবই ভালো, আপনি অনেক কিছু জানেন হয়তো বা, খুবই ভালো সেটা, কিন্তু আইএলসের রিডিংয়ে কিন্তু আপনি প্যাসেজের বাহিরে নিজের নলেজ ইউজ করে অ্যান্সার দিতে পারবেন না। ইভেন ইফ ইটস দ্য কারেক্ট অ্যান্সার ইন আওয়ার ওয়ার্ল্ড, আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন না। আর স্পেশালি এটা আমরা সবচেয়ে বেশি ভুল করি নট গিভেনের ক্ষেত্রে। যেমন একটা কুইক এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, ধরেন কোনো একটা ফ্যাক্ট যেটা হচ্ছে ভেরি ট্রু। এখন ধরেন রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের এখন কি একটা অয়েল শর্টেজ চলতেছে, তাই না? আমাদের কান্ট্রি বলেন বা মাল্টিপল কান্ট্রিজে বলেন, দের ইজ দিস হিউজ অয়েল শর্টেজ, তেল কোথাও পাওয়া যাচ্ছে না বা তেলের দাম বেড়ে যাচ্ছে, দের ইজ আ বিগ প্রবলেম, তাই না? সো এখন এই প্রবলেমটা রিয়েল লাইফে হচ্ছে, কিন্তু প্যাসেজে এটার ব্যাপারে কিছু বলা নাই। প্যাসেজে স্ট্রিক্টলি কোথাও মেনশন করা নাই যে তেল নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে নাকি। এখন আপনি জানেন সমস্যা হচ্ছে, কিন্তু প্যাসেজে তো কোথাও বলা নাই এটা। সো আপনি কোয়েশ্চেনে যদি এরকম অয়েল রিলেটেড প্রবলেমের কথা থাকে, তো সেটা কি আপনি ট্রু দিবেন না ফলস দিবেন? এখন আপনি কিন্তু জানেন এটা ট্রু, ঠিক আছে, কিন্তু প্যাসেজে এটার ব্যাপারে কোথাও উল্লেখ করা নাই। সো তখন কিন্তু আপনার অ্যান্সারটা নট গিভেন দিতে হবে। সো এই এক্সাম্পলটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রিয়েল ওয়ার্ল্ডের নলেজ আপনার যতটুকুই থাকুক না কেন, আপনার আইএলস রিডিংয়ের অ্যান্সারগুলো সবসময় হবে প্যাসেজের উপর বেস করে, ঠিক আছে? আচ্ছা, সো ম্যাচিং হেডিংস অ্যান্ড ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং হেডিংসে আপনার প্যাসেজটার মূল থিমটা বুঝতে হবে। এখন ম্যাচিং হেডিংসেও আমরা মিস্টেক করি, উই গেট কনফিউজড অ লট, বিকজ আইএলস রিডিংয়ে অ্যাকচুয়ালি রিডিং পার্টটা এটাই যে ওরা আমাদেরকে কনফিউজ করতে চায়, আর আমাদের হচ্ছে কনফিউশনটাকে ওভারকাম করতে হবে। সো দোজ আর দ্য থিংস। সো ম্যাচিং হেডিংসে আমাদের সবার আগে কী করতে হবে, আপনার প্যাসেজটার মূল থিমটা মাথায় নিতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার করা খুব কষ্ট হয়ে যাবে। আর ম্যাচিং ইনফরমেশনে স্ক্যানিং দিয়ে দ্রুত লোকেশন খুঁজুন। এই যে ম্যাচিং ইনফরমেশনে আপনি কি করবেন, ওয়ান্স অ্যাগেন আমরা কি বলেছি, কোয়েশ্চেনগুলো আগে পড়তে হবে। সো কোয়েশ্চেনগুলো পড়ে কোয়েশ্চেনের ভিতর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু মাথায় নিয়ে রাখবেন। ধরেন কোনো একটা পার্টিকুলার টার্ম, সেটা আপনি মাথায় ধরে রাখবেন, দেন ইউ উইল গো আহেড অ্যান্ড লুক ইন দ্য প্যাসেজ ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ড, বা ওই পার্টিকুলার ইনফরমেশনটা কোথায় দেওয়া আছে প্যাসেজের, সেটা আপনি খুঁজে বের করে আপনার অ্যান্সারটা নিয়ে আসবেন। আচ্ছা, এবার আসি সামারি অ্যান্ড সেন্টেন্স, ফ্লো চার্ট এগুলোতে। সো এই কোয়েশ্চেনগুলোতে সবচেয়ে বড় ক্যাচ হচ্ছে দিস আর রিলেটিভলি ইজি, দিস আর নট দ্যাট ডিফিকাল্ট, বাট সবচেয়ে বড় ক্যাচটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ড কাউন্ট দিয়ে দেয়। এখন ওয়ার্ড লিমিটটা সবসময় খেয়াল রাখবেন যে কিছু কিছু জায়গায় আপনাকে বলে দিবে নো মোর দেন 2 ওয়ার্ডস। এখন নো মোর দেন 2 ওয়ার্ডস মানে কি? নো মোর দেন 2 ওয়ার্ডস মানে হচ্ছে 2 ওয়ার্ডের বেশি হবে না আপনার অ্যান্সারটা। সো আপনার অ্যান্সারটা ইদার 1 ওয়ার্ডে হবে কিংবা 2 ওয়ার্ডে হবে, 2 ওয়ার্ডের বেশি হবে না। কিন্তু আপনাকে যদি নো মোরের বদলে অনলি দিয়ে দেয়, যে অনলি 1 ওয়ার্ড, মানে আপনার অ্যান্সারটা কিন্তু 1 ওয়ার্ডের বেশি হতে পারবে না, বা অনলি 2 ওয়ার্ডও যদি দিয়ে দেয়, তার মানে কি শুধু 2 শব্দ, আপনার কিন্তু এক ওয়ার্ডে অ্যান্সার দিতে পারবেন না, বা 3 ওয়ার্ডে অ্যান্সার করতে পারবেন না। আর নো মোর মানে হচ্ছে আপনি 1 ওয়ার্ডেও পারবেন, 2 ওয়ার্ডেও পারবেন। ধরেন বলে দিচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস, সো আপনি 1 ওয়ার্ডেও অ্যান্সার দিতে পারবেন, 2 ওয়ার্ডেও দিতে পারবেন, 3 ওয়ার্ডেও পারবেন, বাট নো মোর দেন 3 ওয়ার্ডস, 3 ওয়ার্ডসের বেশি না। আর আরেকটা ভুল এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা করি, সেটা হচ্ছে আমাদের কি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি রাখি না। আমরা মনে করি যে আচ্ছা অ্যান্সারটা মিললেই হয়ে যাবে, কিন্তু আসলে মিললেই হবে না। আপনার কিন্তু অ্যান্সারটা আপনার সেন্টেন্সের সাথে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেনটেন করতেছে নাকি সেটার উপর খেয়াল রাখতে হবে। আপনার সেন্টেন্সটা যদি পাস্ট ফর্মে থাকে, বা ওইখানে আগের কোনো কাহিনী বলতেছে, সেখানে আপনি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের কোনো একটা ওয়ার্ড ইউজ করে ফেলেন বা ভার্ব ইউজ করে ফেলেন, দ্যাট উইল বি আ ভেরি বিগ মিস্টেক। সেটা কিন্তু আপনার ওয়ার্ডটাও যদি ঠিক থাকে, বাট আপনার যদি টেন্স কারেক্ট না হয়, তাহলে কিন্তু আপনার মার্ক কাটা যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে যে আমাদের গ্রামারগুলো ঠিক আছে নাকি, আর আমাদের ওয়ার্ড কাউন্টগুলো ঠিক আছে নাকি। ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে খেয়াল রাখাটা ইজি, বাট গ্রামারগুলো আমরা মাঝে মাঝে বুঝি না, কারণ আমরা অ্যাকুরেট ওয়ার্ডটা খুঁজে পেলেই সেটা সাথে সাথে বসাই দিই। আমরা এটা নিয়ে ভাবি না যে আচ্ছা ওয়ার্ডটা তো পেলাম, ওয়ার্ডটা কি আমার সেন্টেন্সের সাথে লজিক্যালি অ্যাকুরেট হচ্ছে, লজিক্যালি অ্যান্ড গ্রামাটিক্যালি কি অ্যাকুরেট হচ্ছে। অ্যাকুরেট না হওয়া পর্যন্ত ওই ওয়ার্ডটাতে লক ইন করবেন না, আপনি ওই ওয়ার্ডটাকে মডিফাই করেন, ওইটাকে টেন্স চেঞ্জ করেন। আর এরপরে যে নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভস কোনটা লাগবে, সব কিছুর প্রতি একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে।
আচ্ছা, এবার আমরা কথা বলবো যেটা নিয়ে এতক্ষণ বলতেছিলাম, এতক্ষণ তো কমন মিস্টেকস অ্যান্ড সিম্পল ট্যাকটিক্সগুলো নিয়ে কথা বললাম। সো নাও লেটস লুক এট 30-day প্র্যাকটিস প্ল্যান। আমরা এখন একটা প্র্যাকটিস প্ল্যান দেখব। আচ্ছা, সো প্র্যাকটিস প্ল্যানের ক্ষেত্রে উইক 1 ফার্স্ট উইকে আমরা কি করব দেখেন। ফার্স্ট উইকে হচ্ছে একটা পূর্ণ রিডিং টেস্ট, ক্যামব্রিজ মানে 18, 19 আর 20, এই তিনটা থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারবো। দিজ আর বুকস, যেখানে আপনারা ফ্রি টেস্টগুলো পাবেন। ফ্রি টেস্ট না অ্যাকচুয়ালি, মানে বইটা তো আপনার লাগবে, দেন আপনি এখান থেকে হচ্ছে ক্যামব্রিজের আন্ডারে মানে অথরাইজড কিছু অ্যাকুরেট টেস্ট দিতে পারবেন, আর শুধু ভুলগুলো অ্যানালাইসিস করবেন। আচ্ছা, ভুল অ্যানালাইসিস কেন করতে হবে? প্রথম উইকে, ফার্স্ট উইকে আপনার জানতে হবে যে আপনার উইকনেসটা কোথায়। আপনি যতক্ষণ না জানতে পারবেন যে আপনার দুর্বলতা কোথায়, আপনি কিন্তু ততক্ষণ কারেক্টলি আপনার দুর্বলতাগুলোকে ওভারকাম করতে পারবেন না। দ্য ফার্স্ট স্টেপ ইন সলভিং আ প্রবলেম ইজ টু ফাইন্ড আউট দ্য প্রবলেম ইটসেলফ। কোনো প্রবলেম সলভ করার আগে প্রবলেমটা আসলে কোথায় আছে সেটা আমার বুঝতে হবে কিন্তু। সো ফার্স্ট উইকে আপনি প্র্যাকটিস করে দেখবেন যে আচ্ছা আপনার কি দুর্বলতা বেশি ট্রু ফলসে, নাকি আপনার হেডিংসের প্রবলেম হচ্ছে, নাকি টেক্সট কমপ্লিশনের প্রবলেম হচ্ছে, নাকি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের প্রবলেম হচ্ছে। যেটাই আপনার দুর্বলতা বেশি, দেন আমরা ওইটাই আপনারা বেশি করে ফোকাস করবো, ঠিক আছে? আর প্রতিদিন 50টি করে নতুন সিনোনিম শিখুন। ওয়ান্স এগেন, ইউ ক্যান লার্ন ফ্রম আ লিস্ট অর ইউ ক্যান লার্ন থ্রু রিডিং বেশি পড়বেন, গল্পের বই পড়বেন, মজা করে পড়বেন, অ্যান্ড পড়ার থ্রুতে শিখাও হয়ে যাবে। আচ্ছা, সো উইক টুতে আপনি কী করবেন, প্রত্যেক প্রশ্ন টাইপ আলাদা করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আলাদা করে প্র্যাকটিস করাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আইএলস রিডিংয়ের একটা ফুল টেস্ট আপনি দিতে গেলে ইউ উইল গেট এক্সস্টেড রিয়েলি কুইকলি, অ্যান্ড ইন দ্য বিগিনিং এই এক্সস্টনটা আপনাকে মাথায় বলবে যে ধুরু ভাল লাগে না, অ্যানোয়িং লাগে, পড়তে মন চাচ্ছে না, বা পড়তে বসতে ইচ্ছা করবে না। কারণ পড়তে বসতে নিলে মাথায় কী কাজ করবে যে আমার এত বড় একটা টেস্ট দিতে হবে, 1 ঘন্টা ধরে বসে বসে প্র্যাকটিস করবো, ভাল লাগে না। সো দ্যাটস ওয়াই দ্য বেস্ট ট্যাকটিক ইজ টু ডু পার্ট বাই পার্ট করবেন। একটা প্যাসেজ থেকে শুধু ম্যাচিং হেডিংস করবেন। ধরেন উইক 2 এর ফার্স্ট দিনে আপনি ফার্স্ট উইকে তো অ্যানালাইসিস করেছেন যে আপনার সবচেয়ে বেশি দুর্বলতা কোথায়। ফর এক্সাম্পল ধরে নিলাম আপনার দুর্বলতা হচ্ছে ট্রু ফলস নট গিভেনে। সো উইক 2 এর ফার্স্ট ডেতে আপনি 4-5টা প্যাসেজ থেকে শুধু ট্রু ফলস আর নট গিভেন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবেন। সো এইভাবে কী হবে, আপনি টার্গেট করে আপনার দুর্বলতাটাকে রিজলভ করার চেষ্টা করছেন, আপনার উইকনেসটাকে স্ট্রেংথ বানানোর চেষ্টা করছেন। সো এভাবে করবেন যে পার্ট বাই পার্ট প্র্যাকটিস করবেন, আর টাইমার দিয়ে প্র্যাকটিস করবেন। এখন টাইমার দিয়ে কেন প্র্যাকটিস করবেন? একদম শুরুতেই আপনার টাইমার দেওয়ার দরকার নাই, বাট অ্যাট আ পয়েন্ট, আফটার ইউ রিচ আ সার্টেন পয়েন্ট, ওইখানে যাওয়ার পর আপনার টাইমার দিয়ে প্র্যাকটিস করা উচিত। কারণ রিয়েল এক্সামে কিন্তু আপনার এই টাইমের লাক্সারিটা ওরা আপনাকে দিবে না। সো মেক শিওর যে আপনার টাইম দিয়ে প্র্যাকটিস করছেন। আচ্ছা, উইক 3তে কি সেকশন 3-এ ফোকাস সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য প্রতিদিন একটি প্যাসেজ 18 মিনিটে শেষ করা। আচ্ছা দেখেন আমরা কিভাবে আগাচ্ছি। ফার্স্ট উইকে আমি আমার প্রবলেম আইডেন্টিফাই করছি, সেকেন্ড উইকে আমি আমার প্রবলেমগুলো ক্যাটাগরাইজ করে আমরা পার্ট বাই পার্ট ওই প্রবলেমগুলোতে ফোকাস করছি, অ্যান্ড রিডিংয়ের পার্ট বাই পার্ট সলভ করার চেষ্টা করছি। এখন সলভ তো করলাম, এবার আমাদের কিন্তু স্পিড বাড়াতে হবে সলভ করার, কারণ এতদিন আমরা রিল্যাক্সে সলভ করে গিয়েছি, আমাদের টাইম নিয়ে খুব একটা ভাবা লাগে নাই। সো থার্ড উইকে এখন কি আমরা কি করতেছি, আমরা এক্সামের জন্য, রিয়েল এক্সামের জন্য প্রেপ নিচ্ছি। তখন কিন্তু আমাদের টাইমড ওয়েতে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে যেন আমাদের স্পিডটা বাড়ে কোয়েশ্চেন সলভিংয়ে। অ্যান্ড স্পিড বাড়া মানে কিন্তু এই না যে শুধু স্পিডই বাড়তেছে আর আমাদের অ্যাকুরেসি কমেই যাচ্ছে, এটা না। স্পিডের সাথে সাথে অ্যাকুরেসিটা যেন কনসিস্টেন্ট থাকে, উই নিড টু মেক শিওর অন দ্যাট, ঠিক আছে? আচ্ছা, সো এই যে একটি প্যাসেজ, দিস ইজ দ্য বেস লাইন, একটা প্যাসেজ 18 মিনিটে শেষ করার চেষ্টা করবেন। সো এই যে 18 মিনিটে শেষ করার চেষ্টা করবেন, 18 মিনিটে কিন্তু এই না যে মাইন্ডলেসলি শেষ করার চেষ্টা করবেন। আপনার টার্গেট কিন্তু শুধু 18 মিনিটে শেষ করা না, আপনার টার্গেট হচ্ছে 18 মিনিটে আপনার কোয়েশ্চেনগুলো কারেক্টলি অ্যান্সার করার থ্রুতে শেষ করা। সো মনে রাখবেন, শুধু স্পিডই কিন্তু আপনার সব না, আপনার কিন্তু অ্যাকুরেসিও দরকার। সো উইক 4 আমরা কি করব, ফুল মক টেস্ট দিব। প্রতি 2 দিন পর পর ভুলের লিস্ট তৈরি করুন এবং রিভাইজ করুন। আচ্ছা, উইক 4-এ এখন কিন্তু আমাদের দেখেন, আমাদের প্রবলেম অ্যানালাইসিস শেষ, আমাদের প্রবলেমে যেগুলোতে দুর্বলতা ছিল সেগুলোর উপর আমরা ফোকাস করেছি। দেন লাস্টলি আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের স্পিডটা বাড়ানোর চেষ্টা করেছি, ওয়াইল কিপিং আওয়ার অ্যাকুরেসি ইনট্যাক্ট। সো উইক 4-এ এসে এবার আমি হচ্ছে ফুল মক টেস্টগুলো দেওয়ার জন্য একদম ফুললি প্রিপেয়ার্ড। সো তখন আমি কি করব,
আমি হচ্ছে প্রতি 2 দিন পর পর আমি তো মক টেস্টগুলো দিচ্ছি এভরিডে, দেওয়ার সাথে সাথে আমি দেখবো যে আচ্ছা তারপরেও আমার কোথায় বেশি ভুল হয়ে যাচ্ছে। সো তখন কি ভুলের লিস্টগুলো তৈরি করে সেগুলো রিভাইজ করব, সেগুলোকে আরও ভেঙে ভেঙে সলভ করার চেষ্টা করব। দেন প্রতিদিন অন্তত 1 ঘন্টা রিডিং প্র্যাকটিস করুন। এই যে একটা মক টেস্ট দিবেন, রিডিং প্র্যাকটিস হয়ে যাবে। এমন কিন্তু আচ্ছা এই জিনিসটা অনেকে আমরা ভুল করি যে আমরা এক বসায় পড়তে চাই বা এক বসায় সব কিছু সলভ করতে চাই। ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ টু ডু দ্যাট। এত কষ্ট দিয়ে দেওয়ার দরকার নেই নিজেকে, এক বসায় এত কিছু করা লাগবে না। আচ্ছা মক টেস্টটা দিছেন, শেষ, মক টেস্টটা দিলেন এক বসায়, ওকে শেষ হলো। এবার আপনি আপনার মতো ব্রেক নিচ্ছেন, রেস্ট নিচ্ছেন, দেন আরেকটা সেশনে এসে দেন আপনি আপনার প্রবলেমসগুলোকে লিস্ট আউট করেন। ব্রেক ডাউন দ্য প্রবলেমস, ব্রেক ডাউন দ্য টাস্কগুলোকে ভেঙে ভেঙে আরও সহজ করে নেন, একসাথে সব করা লাগবে না। সো দ্যাটস হাউ ইউ ক্যান ডু ইট। এভাবে হচ্ছে আপনারা সলভ করতে পারবেন জিনিসটা। অ্যান্ড আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন পুরোটুকু, তাহলে আপনারা এই ট্যাকটিকগুলো যদি ফলো করেন, ট্রাস্ট মি অন দিস ওয়ান, আপনাদের এই উইক প্রিপারেশনগুলো যে ফার্স্ট উইকে এভাবে, সেকেন্ড উইকে এভাবে করে যদি আগাতে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই হেল্প হবে। সো দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও গাইজ। আপনাদের যদি এই ভিডিওটা আরও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ট্যাকটিক্সগুলো ইউজ করবেন। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন মনে রাখবেন, ট্যাকটিক্স কিন্তু আপনাদের স্ট্রিক্টলি ফলো করা লাগবে না। টেক দ্য ট্যাকটিক্স ইনসাইড অফ ইউ, দেন মডিফাই দেম আপনাদের পার্সোনালাইজড এফিসিয়েন্সি অনুযায়ী। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। সবাই ভালো থাকবেন।